একটা সময় আজ থেকে 60 বছর আগে বলা হতো লুপাস রোগীদের শতকরা 65% প্রথম 5 বছরের মধ্যে মৃত্যুবরণ করেন। কারো শুধু গিরায় ব্যথা থাকে, কারো শুধু চামড়ায় র্যাশ থাকে, তবে বেশিরভাগেরই একাধিক মানে 2 বা 3টা উপসর্গই পাঁচটার মধ্যে থেকে থাকে। আমি বলবো আজকাল প্রায় শতকরা 99% রোগী সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। অনিয়ন্ত্রিত লুপাস এখনও প্রেগনেন্সির জন্য একটা বিরাট বাধা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ 10ই মে বিশ্ব লুপাস দিবস। এই দিবস উপলক্ষে আমরা আজকে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছি যেখানে আমাদের বাংলাদেশে রিউমাটোলজির লিজেন্ড যাকে বলা হয় এবং এসএলই রোগীদের দেখার ক্ষেত্রে সবচেয়ে অভিজ্ঞতা যার বেশি, আমাদের সকলের শিক্ষক, ওনার সাথে আমরা আজকে এই রোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের সামনে আজকে আছেন যার সাথে আমরা আলাপ করব, উনি হচ্ছেন প্রফেসর সৈয়দ আতিকুল হক। স্যার রিউমাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, যেটি আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ছিল, এবং বর্তমান উনি চিফ কনসালটেন্ট গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। স্যার ওখানে এখন নিয়মিত রোগী দেখছেন। স্যারের সাথে আজকে আমরা লুপাসের বা এসএলই রোগীদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। স্যার কেমন আছেন? স্যার এই তো আছি ভালো, অনেক ধন্যবাদ। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তোমাকে একটু পরিচিত করে দিই। আমার সাথে যিনি আমাকে প্রশ্ন করছেন তিনি ডক্টর নাহিদ সাজ্জাদ, আমার অত্যন্ত প্রিয় ছাত্র এবং আমার জীবনের সেরা কয়েকজন ছাত্রের মধ্যে একজন। তিনি এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি লুপাস রোগীদের মধ্যে একটা অত্যন্ত পরিচিত এবং প্রিয় মুখ, কারণ লুপাস চিকিৎসায় তিনি ডেডিকেট করেছেন এবং রোগীদের অত্যন্ত ভালোভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসলে স্যার একটু বেশি করে ফেলেছেন, আমরা শিখছি স্যারের কাছ থেকেই, এবং আমরা সেভাবে চেষ্টা করছি, যদিও আমরা এখনো সেই লেভেলে পৌঁছাতে পারি নাই। স্যার যেভাবে রোগীদেরকে যত্ন নিয়ে দেখেন এবং বিশেষ করে লুপাস রোগীদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে তাদের সাথে একটা এমপ্যাথি নিয়ে কাজ করা এবং তাদেরকে সেইভাবে ডিল করা। তো স্যার আমরা আজকে এই ওয়ার্ল্ড লুপাস ডে সেই বিষয়ে আলোচনা করতে এসেছি। তো এক্ষেত্রে স্যার এবার যে বিশ্ব লুপাস দিবস, এই বিশ্ব লুপাস দিবসের যে থিম সেট করা হয়েছে, এই থিম এটা কেন সেট করা হলো বা বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে এই থিমটার গুরুত্বটা কি স্যার যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ। আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে প্রথমে বলে রাখছি, এইবারের এই বিশ্ব লুপাস দিবসের থিম হচ্ছে লুপাস করো দৃশ্যমান, মানে মেক লুপাস ভিজিবল ইংরেজিতে এটা বলা হচ্ছে। এবং এটার উদ্দেশ্য হচ্ছে লুপাস অনেকের ক্ষেত্রে নীরব থাকে, অনেক রোগীর পেশাবের সাথে যথেষ্ট প্রোটিন যাচ্ছে কারণ লুপাসে কিডনি আক্রান্ত হয়ে গেছে, অথচ বাইরের থেকে দেখলে কিছুই বোঝা যায় না। কারো কারো ব্রেন আক্রান্ত হয়, বিষণ্ণতা থাকে, ব্রেইন ফগ বলে আমরা বলি, এই ধরনের কিছু জিনিস থাকে যেগুলো রোগীরা টের পান, তারা দুর্বল বোধ করেন, একটু জ্বর জ্বর ভাব থাকে এসব, কিন্তু সামগ্রিকভাবে অন্য কিছু দেখা যায় না। এই জন্য অনেক সময় লুপাস রোগীদের রোগটা উপেক্ষিত হয়ে পড়ে, আমাদের রোগ নির্ণয় বিলম্ব হয়। এই কারণে এবার যারা লুপাস ডের যারা কর্মকর্তা তারা এই বছর এই থিমটা বাছাই করেছেন যে আমাদের লুপাসটাকে দৃশ্যমান করতে হবে, যেন যেই জিনিসগুলো আমাদের গোচরে না আসার কারণে রোগটা অবহেলিত হয় এবং রোগীরা অবহেলিত হয়ে থাকেন, সেই কারণটাকে যাতে আমরা অপসারণ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসলে মানে এসএলই বা লুপাস রোগটা বাংলাদেশে তো খুবই পরিচিত একটা রোগ না, যার কারণে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা বুঝতে অনেক সময় লেগে যায় এবং চিকিৎসা নিতেও দেরি হলে দেখা যায় রোগটা কন্ট্রোল করা আরও কঠিন হয়ে যায়। স্যার যদি আমি প্রশ্ন করি যে আসলে ক্লাসিক্যাল যে পিকচারটা বা যে যে রোগ যেটা দেখে শুরুতে বোঝা যায়, বিশেষ করে যে এটা রোগী লুপাসে আক্রান্ত বা এসিডে আক্রান্ত, সাধারণ মানুষ তো ওই লক্ষণগুলোও জানে না। তো এটা যদি একটু স্যার কাইন্ডলি বলতেন যে সাধারণভাবে ক্লাসিক্যাল যে পিকচারটা লুপাস ডায়াগনোসিসের ক্ষেত্রে সেই পিকচারটা কেমন, তাহলে মানুষ একটু বুঝতে পারবে যে। অনেক ধন্যবাদ, সেটা সুন্দর এবং আমার মনে হয় শ্রোতাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা ইস্যু। লুপাস রোগের রোগীরা সচরাচর আসেন জ্বর, গিরায় ব্যথা, চামড়ায় র্যাশ, চুল পড়ে যাওয়া, মুখে ঘা,
মানে এই পাঁচটাই হচ্ছে সবচেয়ে ক্লাসিক। এগুলো নিয়ে আসেন, সবার সবগুলো থাকে না, কারো একটা দুটো থাকে, কারো হয়তো শুধু জ্বর থাকে, কারো শুধু গিরায় ব্যথা থাকে, কারো শুধু চামড়ায় র্যাশ থাকে। তবে বেশিরভাগেরই একাধিক মানে 2 বা 3টা উপসর্গ এই পাঁচটার মধ্যে থেকে থাকে। স্যার এমনি সাধারণভাবে কাদের বেশি হয়, বা আমরা যদি বলি যে পুরুষ মহিলাদের ক্ষেত্রে অথবা বয়স ভেদে কাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হওয়ার ঝুঁকি থাকে স্যার? এটা সচরাচর মহিলাদের হয় এবং ইয়াঙ্গার, মানে আমরা বলবো জীবনের 3য় দশকেই সবচেয়ে বেশি হয়ে থাকে, বা 2য় দশকের শেষার্ধেও অনেকে শুরু হয়। আর এটা মহিলাদেরই অনেক বেশি। বলা হয় যে আমরা যদি মহিলা ইস টু পুরুষ যদি করি তাহলে 9:1 এই অনুপাত, 9 জন মহিলার জন্য 1 জন পুরুষ আক্রান্ত হবে। তার মানে 10 জন যদি আক্রান্ত হয়, এর ভিতরে 9 জনই মহিলা, একজন হবে পুরুষ। একজন পুরুষ। আমি তো আসলে একটু আগের প্রজন্মের, মানে কিছু কিছু তথ্য উপাত্ত বা কিছু ব্যাপারে আমি একটু পিছিয়ে থাকতে পারি। যদি আমি এমন কিছু বলে থাকি যেটা হয়তো খানিকটা বাতিল হয়ে নতুন তথ্য এসেছে, তুমি সেটা বলে দিও, কোনো সংকোচ বোধ করার জি কিছু স্যার, নাই। এখনো পর্যন্ত স্যার আপনি যেভাবে আপডেটেড থাকেন স্যার, আমরা বরং পিছিয়ে আছি এখন আপনার চাইতে। তো স্যার এখন হচ্ছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, আপনি শুরুতে একটু বলেছিলেন যে মেক লুপাস ভিজিবল। তার মানে এখন আমাদের যে চামড়া, গিরা, তারপর চুল পড়ে যাওয়া বা মুখে ঘা, এই যে ক্লাসিক্যাল পিকচারের বাইরেও এসিডি, তার মানে আপনি স্যার বলতে যাচ্ছেন এমন একটি রোগ যে অনেকগুলো অর্গান শরীরের আক্রমণ করতে পারে। তাহলে স্যার কোন কোন অর্গানগুলো কমনলি আমাদের আক্রমণ করতে পারে এই এসিডি রোগের ক্ষেত্রে স্যার? আমাদের সবচেয়ে বেশি আক্রান্ত হয় কিডনি, তারপরে ব্রেইন, ফুসফুস, হার্ট। মানে এই চারটা আমাদের ভিতরকার, যদি ভাইটাল অর্গান বলি এই চারটা। তবে এছাড়া চোখও আক্রান্ত হতে পারে, আমাদের অন্যান্য লিভারও খুব রেয়ারলি আক্রান্ত হতে পারে। তবে সবচেয়ে কমন হচ্ছে এই চারটা। ধন্যবাদ স্যার। তার মানে হচ্ছে আমাদের আসলে একজন রোগী যখন ক্লাসিক্যাল লুপাস নিয়েও আসতে পারে, আবার ক্লাসিক্যাল এই পিকচার মানে মুখে র্যাশ হওয়া, মুখের ভিতরে ঘা হওয়া বা গিরা ব্যথা, এটার বাইরেও কখনো কখনো এই লক্ষণ ছাড়াও শুধুমাত্র কিডনি রোগ নিয়েও আসতে পারে। আসতে পারে, আবার রাইট। অনেক সময় রক্ত কমে যাওয়ার যে একটা বিষয় আছে স্যার, অনেক সময় এনিমিয়া, আমরা সিভিয়ার এনিমিয়া নিয়েও এই সময় স্যার আসতে পারে। সুতরাং মানে আমাদের স্যার যেটা বলতে চাচ্ছেন যে এই ধরনের ক্লাসিক্যাল পিকচারের বাইরেও যে বিভিন্ন অর্গান বেসড আসতে পারে, এটাকে ভিজিবল করা বা এটা ধরতে না পারলেই হচ্ছে আমাদের দেরিটা হয়ে সেটাই। যায়। যদি আমি একটু বলে ফেলি, এর মধ্যে অবশ্য কিছু জিনিস আসে যেগুলো সূক্ষ্ম বহিঃপ্রকাশ থাকে। যেমন কিডনি যদি ইনভলভ থাকে, কিডনি আক্রান্ত হলে মুখটা একটু ফুলে যেতে পারে, পা ফুলে যেতে পারে। এই কতগুলো লক্ষণ, এগুলি অনেক সময় প্রথম দেখাতে আমাদেরও মিস হয়ে যায়। আর যাদের ব্রেইন আক্রান্ত তাদের মধ্যে একটা অস্থিরতা, মনোযোগহীনতা, মনোযোগের অভাব, হয়তো আমাদের সাথে কথা বলতে বলতে মনোযোগ হারিয়ে ফেলছে। তা এই ধরনের কিছু জিনিসও সূক্ষ্মভাবে দেখা দেয়, এবং অনেকের কিছু কিছু রোগীর ক্ষেত্রে প্রথম থেকেই বাকি পাঁচটার সাথে এগুলোও থাকে। তাহলে স্যার মানে এই লুপাসের জন্য মানুষের কিডনি ফেলিওর হতে পারে, নষ্ট হয়ে যেতে অবশ্যই পারে। অবশ্যই হতে পারে। তাহলে কিডনি যদি আক্রান্ত হয়ে থাকে তার কি চিকিৎসা আছে? অবশ্যই তার তো চমৎকার চিকিৎসা আছে। মানে আমি বলবো যে একটা সময়, আজ থেকে 60 বছর আগে বলা হতো লুপাস রোগীদের শতকরা 65% প্রথম 5 বছরের মধ্যে মৃত্যুবরণ করেন, এবং শতকরা 90 থেকে 95% 10 বছরের মধ্যে মৃত্যুবরণ করেন। এই মৃত্যুগুলো ছিল প্রধানত কিডনির জন্য, যদিও আরও অন্যান্য কিছু কারণ আছে, কিন্তু প্রধানত কিডনির জন্যই হতো। মানে কিডনি ফেল করাটাই সেই যুগে লুপাস রোগীদের ক্ষেত্রে ডাক্তারদের জন্য প্রধান একটা আমি বলবো ভীতির কারণ ছিল। কিন্তু সেটা চমৎকার চিকিৎসা বের হওয়ার বদৌলতে কিন্তু আজকাল এই দৃশ্যটা পুরোপুরি পাল্টে গেছে। এখন বলা হয় যে 10 বছরের মাথায় শতকরা 90 থেকে 95% বেঁচে থাকেন, 5 থেকে 10 ভাগের মৃত্যু হয় এই 10 বছরের মধ্যে। স্যার কিডনি আক্রান্ত হওয়া মানে কি সবার ক্ষেত্রে কি মারাত্মক আকার ধারণ করবে, নাকি কিডনি অল্প মাত্রায় আক্রান্ত হয়ে সারা জীবন হয়তো পরবর্তীতে ভালো হয়ে যেতে অনেক পারে? ধন্যবাদ। এটা খুবই সুন্দর প্রশ্ন। কিডনি যে আক্রান্ত হয় সেটাকে আমরা 6টা ভাগে ভাগ করি। আমরা বলি ক্লাস 1, 2, 3, 4, 5, 6। তার মধ্যে 1 এবং 2 এই দুটা মৃদু। এই দুটা বেশিরভাগ রোগীরই আপনা আপনি ভালো হয়ে যায়, চিকিৎসার কোনো প্রয়োজনও হয় না, এবং এটারও যথেষ্ট একটা ভালো অনুপাতের রোগীদেরই এটা হয়ে থাকে। তার মানে কিডনি আক্রান্ত হয়েছে শুনলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। ধন্যবাদ স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে কিডনি, বাংলাদেশের মানুষের মনে করে কিডনি আক্রান্ত হওয়া মানে সবাই খুব ভয় পেয়ে যায়। সঠিক চিকিৎসার মাধ্যমে তাহলে পুরোপুরি কিডনি আবার ভালো হয়ে যাওয়া সম্ভব।
স্যার আরেকটা বিষয় বলছিলেন যে অনেক সময় মানসিক সমস্যা নিয়ে আসতে পারে। কখনো কখনো অনেক রোগী মানসিক একটা রোগ হিসেবে হয়তো আসলো, সেটাই আবার লুপাস। তো আমরা সাধারণভাবে মনে করি যে একটু মানসিক সমস্যা হলে এটা বোধহয় মানসিক রোগের ইস্যু, এটার সাথে অন্য কোনো রোগের সম্পর্ক নাই। তাহলে স্যার লুপাসের ক্ষেত্রে যদি মানসিক রোগে আক্রান্ত হয় তাহলে সে তার বহিঃপ্রকাশটা স্যার কেমন হবে স্যার? তার বহিঃপ্রকাশটা সচরাচর হয় অস্থিরতা, তার ওই যেটা আমি আগে বলেছি মনোযোগহীনতা, এটা হচ্ছে প্রথম। তবে এছাড়াও কারো কারো একদম বদ্ধ উন্মাদের মতন আচরণ, মানে যেই জিনিস নাই সেটা দেখা, যেই শব্দ নাই সেটা শোনা, মনের মধ্যে কিছু ভুল ধারণা পোষণ করা, সেগুলি বারবার বলা, আতঙ্ক, মানে যে কোনো কিছু সম্পর্কে আতঙ্ক, পারিপার্শ্বিকতা নিয়ে মনের মধ্যে একটা ভয় বিরাজ করা, এই ধরনের নানান রকম মানসিক সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে প্রথমবারও আসতে পারে। মানসিক, আর শুধুমাত্র মানসিক সমস্যা নিয়েও আসতে তাও পারে। সম্ভব, হ্যাঁ। এমনি কি খিঁচুনি নিয়ে আসতে পারে? খিচুড়িও হতে পারে। আমি অবশ্য ওইটা ইচ্ছা করে বাদ রেখেছি, কারণ আমরা বলি নিউরো সাইকিয়াট্রিক লুপাস, তার মধ্যে নিউরো একটা, সাইকিয়াট্রিক আলাদা। তা ওই নিউরোলজিক্যাল যে লুপাস, তাতে খিচুড়ি নিয়েও রোগীরা আসতে পারেন, অজ্ঞান হয়েও আসতে পারেন। বস্তুত আমি আমার জীবনে এই তখনকার দিনে বলা হতো আইপিজি, আমার যে প্রথম রোগীকে পেয়েছিলাম সে এসেছিল একসাথে, সে ছিল অজ্ঞান, শরীর ফুলে যাওয়া, মানে কিডনি আক্রান্ত, গোটা শরীর জুড়ে চামড়ায় র্যাশ হয়ে গেছিলো, এবং তারপরে সে ভালো হয়ে গেছে। সেটা বোধহয় 1992-93 কথা। এখন সে সম্পূর্ণ সুস্থ। তার মানে, এবং তখনকার দিনে তো মৃদু লুপাসের দিকে আমাদের ঝোঁকটা কম ছিল। এই যে বললাম সূক্ষ্ম, অল্প কিছু জ্বর, গিরায় একটু হালকা ব্যথা, এই জিনিসগুলোকে তখনকার দিনে অত গুরুত্ব দেখাও হতো না। কাজেই সেই সময় শুধুমাত্র যারা তীব্র লুপাসে আক্রান্ত তাদের রোগটাই আমাদের নির্ণয় করা হতো। আজ থেকে আমি বলছি প্রায় 45 বছর আগের কথা আর কি। মানে এখনকার দিনে আমরা শুরুতেই এখন রোগটা আমরা শুরুতেই রোগ ধরা পড়ে সম্ভব। যাচ্ছে, হ্যাঁ। স্যার একটা কমন প্রশ্ন সব লুপাস রোগীদের থাকে, সেটা হচ্ছে যে আসলে লুপাস কি ভালো হবে? আমার এই রোগটা যে হলো, ধরা পড়লো, আমার কি রোগটা ভালো হবে, বা আমি স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবো কিনা স্যার? মানে আমি বলবো দ্বিতীয় প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে লুপাসের বেশিরভাগ রোগী, মানে আমি বলবো আজকাল প্রায় শতকরা 99 ভাগ রোগী সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন, কারণ তাদের রোগটা চমৎকার নিয়ন্ত্রণে থাকে ওষুধ দিয়ে। তা এখন তাদের শুধু অন্যান্যদের তুলনায় তফাৎ হচ্ছে এখানেই যে তাদের নিয়মিত তাদের জীবনযাত্রার বাইরেও পড়ালেখা, চাকরি, ব্যবসা, সব কিছুর, সন্তান লালন পালন, এই সংসার দেখা, সব কিছুর বাইরে তাদের শুধু একটাই কাজ করতে হয়, যে নিয়মিত ওষুধও সেবন করতে হয়। কাজেই মানে আজকাল কিন্তু মোটামুটি বেশিরভাগ রোগী, লুপাসের রোগী সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করছেন। এখন তোমার দ্বিতীয় প্রশ্নটা ছিল এটা কি ভালো হয়ে যায় কিনা। আমি বলবো যে যদি আমরা বলি যে একজন লুপাসের রোগীর সব ধরনের লক্ষণগুলো কন্ট্রোলে এসে যায়, নিয়ন্ত্রণে এসে যায়, তখন সেটাকে আমরা বলি উপশম, সেটাকে আমরা কিওর বলি না। কারণ লুপাসের যে মৌলিক জিনিস, সেটাকে কিওর করার ওষুধ এখনও আসেনি, কিন্তু পূর্ণ উপশম হয়। পূর্ণ উপশম অত্যন্ত কমন, অনেকেরই হয়। পূর্ণ উপশমের পর আমরা ওষুধগুলো কমিয়ে দিই, কমাতে কমাতে দেখা যায় যে শেষমেশ শুধু একটা ওষুধই থাকে, যেটাকে আমরা বলি হাইড্রক্সিক্লোরোকুইন, এটাই থাকে। এবং অনেকের ক্ষেত্রে আমরাও নানান কারণে ওষুধ বন্ধ করে দিই, এবং রোগীরাও বন্ধ করে দেন, আমাদেরকে জানিয়ে বা না জানিয়ে রোগীরাও বন্ধ করেন, ভালো থাকবে এবং বন্ধ করে তারপরেও ভালো থাকেন, যেটাকে আমরা বলি ওষুধ মুক্ত উপশম। উপশমের ইংরেজি হচ্ছে রেমিশন, আমরা এটাকে বলি ড্রাগ ফ্রি রেমিশন। তার মানে বলতে পারেন যে তখনও কিন্তু একজন রোগী সব দিকে ভালো আছেন, তারপরেও কিন্তু আমরা বলি না যে তিনি ভালো হয়ে গেছেন বা তার কিওর হয়েছে বা রোগটা উৎখাত হয়ে গেছে, সেটা বলি না। এর কারণ হচ্ছে আমরা তো জানি যে এটার ভিতরে যে রাসায়নিক যে প্রক্রিয়া, জৈব রাসায়নিক প্রক্রিয়া, ওইটাকে আমরা উৎখাত করতে পারিনি। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর নাম্বার 2 পয়েন্ট হচ্ছে এই রোগীদেরও হঠাৎ করে অনেক বছর পরে আবার লুপাসের কিছু লক্ষণ দেখা দিতেও পারে। সেই কারণে এখনও আমরা এসিলিকে কিউরেবল রোগ বলি না, কিন্তু বলি কন্ট্রোলেবল রোগ। সেই কন্ট্রোলটা চমৎকার হতে পারে, পূর্ণ নিয়ন্ত্রণ হতে পারে, ওষুধমুক্ত উপশমও হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এটা আসলে খুব আশার একটা দিক যে আসলে এই রোগ হলে অনেকে হতাশ হয়ে পড়েন, যে মানে উনি ভালো হবেন কিনা, বা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন কিনা, অথবা উনি চাকরি করতে পারবেন কিনা, সংসার করতে পারবেন কিনা, এটা একটা মানুষের কমন একটা প্রশ্ন থাকে। তাহলে স্যার বলছেন যে এখন আধুনিক চিকিৎসার কারণে মানুষ এখন পূর্ণাঙ্গ একজন সাধারণ মানুষের মতো তার জীবনযাপন করা সম্ভব। স্যার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু যেটি বললেন স্যার, যে সময়
এই রোগটি হয় ওই সময় আসলে একটা প্রেগনেন্সি একটা বড় ইস্যু থাকে, বা চাইল্ড বিয়ারিং এজ আমরা বলি, যে যখন বিয়ে হয় বাচ্চা হয়, তো একটা প্রশ্ন খুব কমনলি থাকে যে তারা বাচ্চা নিতে পারবে কিনা, বাচ্চা হলে কোনো জটিলতা হবে কিনা। তো তাহলে স্যার এই ধরনের রোগীদের ক্ষেত্রে যারা বাচ্চা নিতে চায় অথবা বাচ্চা নেয়ার পরবর্তী যে ম্যানেজমেন্ট, এই জায়গাগুলো নিয়ে যদি স্যার কিছু বলতেন। আমি বলবো, তুমি একটা অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছো। আসলেই লুপাস রোগীদের মানে সন্তান গর্ভধারণে কোনো সমস্যা আসলে বেশি তেমন কিছু হয় না, কিন্তু এরপরে গর্ভধারণের পরের জীবনটা একটু জটিল হতে পারে। যেমন গর্ভপাতটা খুব ঘন ঘন হয়, একসময় এগুলি হতো, একসময় এগুলি খুব বেশি হতো। এবং এই জন্য লুপাস হলেই, আমি বলছি এটা 70-এর দশকের কথা, 60-70 এই সময় লুপাস হলেই ডাক্তাররা বলতেন যে তাকে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে হয়ে গেলে বাচ্চা নিতে পারবে না, এই ধরনের কথাবার্তাগুলো বলতেন। কিন্তু এখন দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে, এবং সেই বদলানোটা কিন্তু প্রধানত চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কারণেই। আমরা এখন আগেভাগেই নির্ণয় করতে পারি, যদি রোগীরা আমাদের কাছে সময় মতো আসেন অবশ্যই, তাহলে আমরা আগেই বুঝতে পারি কোন মেয়েটার গর্ভপাতের ঝুঁকি বেশি, এবং তার জন্য আমরা চিকিৎসা দিতে পারি। এরপরেও আরও অন্যান্য কিছু ঝুঁকি আছে, সবগুলো ঝুঁকি কিন্তু খানিকটা আগে থেকে অনুমান করা, মানে প্রেডিক্ট করার পথও আছে, সেটাকে প্রতিরোধ করার ব্যবস্থাও আছে, এবং কোনো কোনো জটিলতা আছে যেগুলো হয়ে গেলে আমরা তার চিকিৎসাও করতে পারি। তার মানে এখন এসএলইতে প্রেগনেন্সি কোনো সমস্যা না। যদিও একটা জিনিস অবশ্যই বুঝতে হবে, তার জন্য চিকিৎসক, ডাক্তার এবং রোগীর ফ্যামিলির সদস্য সবারই একটা বাড়তি সচেতনতার দরকার আছে। তাছাড়া এখনও আমি যে অনিয়ন্ত্রিত লুপাস এখনও প্রেগনেন্সির জন্য একটা বিরাট বাধা। লুপাসকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে হবে, তারপরে রোগী নিয়ে গর্ভধারণ করবেন। গর্ভধারণের প্রথমেই একরাশ পরীক্ষা নিরীক্ষা করবেন, ওই জিনিসগুলো ফোর্সি করার জন্য তার কোনো ঝামেলা হতে পারে কিনা, এবং সেগুলোর চিকিৎসক সেগুলির জন্য উপযুক্ত চিকিৎসা গ্রহণ করবেন। এইভাবে আসলে আমার দৃঢ় বিশ্বাস, আমার নাহিদের এবং আমাদের আরও অন্যান্য রিউমাটোলজি যারা দেশে বিভিন্ন জায়গায় রোগী দেখছেন, রোগীদের সেবা দিচ্ছেন, তাদের বেশিরভাগের চিকিৎসায় রোগীরা তাদের প্রেগনেন্সি সম্পন্ন করে সুস্থ শিশু প্রসব করেন। জি স্যার। স্যার তাহলে বলছেন যে আসলে প্রেগনেন্সিটা হতে হবে খুব ওয়েল প্ল্যান্ড, ওয়েল প্ল্যান এবং অবশ্যই। এবং যিনি দেখছেন রিউমাটোলজিস্ট এবং গাইনোকোলজিস্ট, ওনাদের সাথে পরামর্শ করেই ওষুধগুলো ওইভাবে সেট করে আসলে প্রেগনেন্সি নেওয়ার ব্যাপারে প্ল্যান করতে হবে। হ্যাঁ, এবং স্যার প্রেগনেন্সি যদি হয়ে যায় তাহলে তার মধ্যে ফলো আপটা কেমন, মানে আসলে বাচ্চা হয়তো হঠাৎ করে বাচ্চা চলে আসলো, অনেক সময় প্ল্যান্ড হইতে পারে না, আনপ্ল্যান্ডও হয়ে যায়। তো সেই মুহূর্তে ওনারা ডাক্তারের কাছে কিভাবে আসবেন, কতদিন পর পর আসা উচিত, এবং মানে কিভাবে চেক আপটা করা উচিত, স্যার এই বিষয়ে যদি একটু আচ্ছা, বলতেন আমি স্যার। বলবো যে আসলে আমাদের এসএলই রোগীদের প্রথমত, যারা রোগী আমার এখানে যারা দর্শকদের মধ্যে যারা আছেন তাদের উদ্দেশ্যেও বলবো, এসএলই রোগীদের প্রেগনেন্সিটা আনপ্ল্যান কখনোই হওয়া উচিত না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়। এবং এসএলইর উপশম, মানে মোটামুটি উপশম, আমরা পূর্ণ শতকরা 100% উপশম বলবো না, কিন্তু অন্তত শতকরা 95% উপশম হয়ে যেতে হবে। এবং সেই অবস্থায় 6 মাস পার, এবং যে মানে আমাদের এসিলির জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করি, তার মধ্যে কিছু ওষুধ আছে যেগুলো পেটের সন্তানের জন্য ক্ষতিকর, সেই ওষুধগুলো বাদ পড়তে হবে। এবং সেইভাবে 6 মাস পার হওয়ার পরেই একজন এসিলির রোগী গর্ভধারণ করতে পারবেন। এটা হচ্ছে প্রথম জিনিস। এটা যদি না করেন তাহলে কিন্তু ঝুঁকিটা অনেক বেশিই থেকে যায়। তবুও যদি কারো ভুলক্রমে এমন হয়ে যায় যে সেই সময়টা আসেনি, তখনও আমাদের চিকিৎসা করার ব্যবস্থা আছে। তখন আমাদের কিছু হয়তো আমরা দিতে চাই না, যেমন প্রেডনিসোলন নামে একটা ওষুধ আমরা ইন জেনারেল দিতে চাই না। আমরা চাই যে একজন রোগী গর্ভধারণের আগেই প্রেডনিসোলন থেকে সম্পূর্ণ মুক্ত হন, কিন্তু তাদের ক্ষেত্রে আমাদের প্রেগনেন্সি চলাকালেও প্রেডনিসোলন দিতে হয়, অন্য কিছু ওষুধ দিতে হয়। আমাদের সতর্কতা বজায় রাখতে হয় যে লুপাসটা মাথাচাড়া দিচ্ছে কিনা কঠোরভাবে। তাদের ক্ষেত্রে আমাদের মানে সাক্ষাৎগুলো খুব ঘন ঘন হওয়া দরকার হয়। আর এমনি যাদের পূর্ণ উপশম আছে তাদের জন্য আসলে সত্যিকার অর্থে প্রথম দিকে আমাদের যারা যদি সত্যি খুব ভালো থাকেন, প্রথমে একবার দেখতেই হবে। গর্ভধারণের পরে রোগীর আমাদের কাছে আসতেই হবে, বেশ কিছু পরীক্ষা আছে সুনির্দিষ্ট লুপাসের সাথে সম্পৃক্ত, এবং লুপাসের সাথে সম্পৃক্ত না এমন কিছু জিনিসও, যেমন থাইরয়েডের ফাংশনটা আমাদের দেখতে হয়, ডায়াবেটিস দেখতে হয়, ভিটামিন ডির অবস্থা দেখতে হয়, এই জিনিসগুলো। এই আইডিয়াল হচ্ছে প্রথম দিকে আমরা 2 মাস পর পর একজন রোগীকে দেখব, এরপরে আমরা গ্যাপটা কমিয়ে 1 মাস করব, এবং শেষ দিকে আমরা 2 সপ্তাহ পর পর
আমাদের দেখাটা প্রয়োজন। যদিও এটা আপনারা বুঝতেই পারছেন যে আমাদের দেশে দুই পক্ষের কারণে, আমাদের চিকিৎসকদেরও কারণ থাকে যে তারাও এক একজন লুপাসের জন্য চিকিৎসক তো ঢাকা বাংলাদেশে খুবই কম, কাজেই ওনাদেরও একটা রোগীর বার্ডেন আছে। সেই জন্য তারাও কখনো কখনো একটু আমাদের প্রয়োজনের চেয়ে একটু লম্বা গ্যাপ দিয়ে রোগীদেরকে আসতে বলেন। আবার রোগীদেরও সমস্যা থাকে, অনেকে দূর দূরান্ত থাকেন, অনেক দূর থেকে ঘন ঘন আসাটা তাদের জন্য ব্যয়বহুল এবং একটু কঠিনও হয়ে পড়ে। সেই কারণে এই গ্যাপগুলো আমরা সবসময় সুনির্দিষ্টভাবে অনুসরণ করতে পারি না। কিন্তু এটা ঠিক যে কারো যদি জটিলতা হয় তাহলে অবশ্যই সেদিকে আমাদের খেয়াল রাখতেই হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আসলে খুব ডিটেল, খুব সুন্দরভাবে আমাদের বললেন যে আসলে একজন লুপাস রোগী যদি প্রেগনেন্ট হন তার ক্ষেত্রে আসলে আমাদের কিভাবে চলা উচিত, কিভাবে ফলো আপ করা উচিত। অবশ্যই একজন রিউমাটোলজিস্টের তত্ত্বাবধানে থেকেই সেটি করলে সবচাইতে ভালো, এবং এই ক্ষেত্রে আমাদের গাইনোকোলজিস্টেরও হেল্প নিতে হবে প্রয়োজনের ক্ষেত্রে। স্যার এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বললেন যে 9:1, তার মানে 9 জন প্রতি 10 জনের 9 জন ফিমেল এবং একজন মেল। তো মেল যাদের এসএনই হয়, পুরুষদের তো এসএনই হইতেই পারে। তো অবশ্যই সেই ক্ষেত্রে জটিলতার যদি আমি বলি যে মেয়েদের ক্ষেত্রে জটিলতা বেশি না পুরুষদের ক্ষেত্রে জটিলতা বেশি হয়? এটা বলা হয় যে জটিলতা পুরুষদের ক্ষেত্রে একটু বেশি। যদিও আমি বলবো যে এটা অবশ্য আমি বলবো সর্বশেষ উপাত্তটা আমি তোমার কাছে আশা করব। আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতায় যদি দেখি, আমি পুরুষদের ক্ষেত্রে জটিলতা একটু কম পেয়েছি। আচ্ছা আচ্ছা। না, কিন্তু আমাদের অনেক কম, বিভিন্ন একদম ধরনের চোখে পড়া, লিটারেচার বলেন যে বিভিন্ন মেল এসিডি মানে একটু খারাপ, একটু তাদের খারাপ, অর্গান এটাই বলা ইনভলভমেন্ট গুলো হয়। খুব বেশি হয়, যদিও আমাদের কম পাওয়া যায়। তো এক্ষেত্রে তথ্যটা হচ্ছে যে আসলে পুরুষদেরও হতে পারে, এজন্য পুরুষদেরও আসলে একটু সচেতনতার দরকার। সতর্ক দরকার। তো পুরুষদের বাচ্চা নিতে তো স্যার কোনো সমস্যা নেই। না, তা কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ, এটা একটা চমৎকার প্রশ্ন। এমনকি আমরা পেটের বাচ্চার ক্ষতি করবে বলে যেই ওষুধগুলো মেয়েদের ক্ষেত্রে এড়িয়ে চলি, সেই ওষুধগুলো পুরুষদের ক্ষেত্রে এড়ানোর প্রয়োজন নাই। কোনো প্রয়োজন নেই, এটা একটা ভালো দিক। স্যার এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে লুপাস রোগীরা অনেক সময় রেমিশনে থাকেন, অনেক সময় স্যার বললেন যে নিজে নিজে ওষুধ বন্ধ করে দেন। তো সেই ক্ষেত্রে আসলে পরবর্তীতে এটা আবার জেগে ওঠা বা মারাত্মক হওয়ার ঝুঁকিটা কেমন স্যার যদি? মানে এটা একটা যে মানে প্রথম একজন লুপাস রোগীর লুপাসটা দেখা দেওয়ার পর প্রথম বছরগুলিতে ঝুঁকিটা অত্যন্ত বেশি, খুবই বেশি। এটা কোনোভাবে বন্ধ করা যাবে না। কিন্তু বলা হয় যে একজন রোগী, আমি যদি বলি যে আমাদের আসলে এসএলির ক্লাসিক ওষুধ হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন। এই ওষুধটা কোভিডের বদৌলতে দেশব্যাপী ব্যাপক পরিচিতি অর্জন করেছে। তা এখন এই হাইড্রক্সিক্লোরোকুইনটা আসলে দীর্ঘদিন চালাতে হয়। এমনকি এখন কিছু উপাত্ত আছে যাতে মনে হয় যে হাইড্রক্সিক্লোরোকুইন সম্ভবত সারাটা জীবনই চালানো উচিত, যেই মানুষটার একবার এসিডি হয়েছে। একজন রোগী হাইড্রক্সিক্লোরোকুইনের উপর খুব ভালো আছেন, তার কোনো ফ্লেয়ার হয়নি, মানে লুপাসটা মাথা চাড়া দেয়নি। এইভাবে যত সময় অতিবাহিত হবে ততই ফ্লেয়ারের ঝুঁকিটা কমে আসবে। ধন্যবাদ স্যার। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে আধুনিক চিকিৎসার মাধ্যমে এসএলই রোগীগুলোর একবার স্বাভাবিকভাবে ইয়ে করতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, এবং উনি সকল অর্গান ইনভলভ হলে প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে চিকিৎসা আছে এবং একটা নির্দিষ্ট সিস্টেমে উনি চলতে পারেন। স্যার এখন যদি বলি যে বাংলাদেশে আসলে যেহেতু এসএলই রোগীর সংখ্যা বাড়তেছে স্যার, আপনি বাড়তেছে মানে আমরা রোগীর ডায়াগনোসিসটা বেশি হচ্ছে, হয়তো আগে সমাজে ছিল রিউমাটোলজিস্ট কম ছিল স্যার। এখন স্যার যদি সবার জন্য একটু বলেন যে একটা সময় ছিল স্যার আপনারা একা একা শুরু করছিলেন আসলে এই রোগগুলো চিকিৎসা করার ক্ষেত্রে, এখন বাংলাদেশে আসলে এই রিউমাটোলজিস্ট যারা এই পেশেন্টগুলো ডিল করেন ওনাদের সংখ্যা কেমন বা কোথায় কোথায় ওনারা আছেন? তাহলে রোগীরা হয়তো এই ঢাকা পর্যন্ত না এসে ওনার এলাকায়ও আসলে এই ধরনের সেবা নিতে পারেন স্যার। অনেক ধন্যবাদ। আসলে এখন বাংলাদেশে রিউমাটোলজিস্টের সংখ্যা হচ্ছে 100। তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, অনেক প্রত্যন্ত এলাকায়। এটা আমি বলবো আমার নিজের জন্য একটা বিরাট সুবিধা হয়েছে, কারণ আমার মানে দূর দূরান্ত থেকে একসময় এসিডি রোগীরা সব আমার কাছে আসতে চাইতেন, যেটা আমার জন্য খুব সমস্যা হতো। কিন্তু এখন সব জায়গায়, যদি বলেন যে সাতক্ষীরায় কেউ আছে কিনা, তারপরে ওদিকে দূরে সেই রংপুরে কেউ আছেন কিনা, বগুড়ায় মানে এখন মোটামুটি বেশিরভাগ জায়গায় আমি দেখি যে ডিভিশনাল এন্ড হ্যাঁ ডিস্ট্রিক্ট সিটিগুলোতে আছে, বেশিরভাগ জায়গায় আছে। এবং মোটামুটি আমি এখন আমার রোগীদেরকে বলে দিতে পারি যে আপনি যেহেতু ওই জায়গায় থাকেন, আপনি অমুককে দেখাতে পারেন। তা এইভাবে মোটামুটি আমরা আমাদের লোডটা
পুনর্বিতরণ করতে পারছি এবং এক একজন আমরা রোগীদেরকে আরও বেশি সময় দিতে পারছি। রোগীরা অনেক বেশি উপকৃত হচ্ছেন, রোগীদের ভ্রমণের খরচ, সময়ের অপচয় এগুলো অনেক কমে এসেছে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা দেখি যে বিশ্বের বিশেষ করে যেগুলো ক্রনিক ডিজিজ দীর্ঘদিন বা সারা জীবন থাকে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে পেশেন্ট সাপোর্টেড বিভিন্ন অর্গানাইজেশন থাকে স্যার। তো বাংলাদেশে যদিও এই ধরনের রোগের ক্ষেত্রে এই ধরনের অর্গানাইজেশন কম, তো এসিডি বা লুপাস রোগীদের জন্য কোনো কোনো অর্গানাইজেশন আছে কিনা যারা এসিডি রোগীদের জন্য একটা সোশ্যাল সাপোর্ট দেওয়ার জন্য কাজ করে স্যার? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে রোগীদের মানে নিজস্ব প্রচেষ্টায় গঠিত একটা সংগঠন আছে, তার নাম হচ্ছে বাংলাদেশ লুপাস ফাউন্ডেশন। এটা রোগীদের দ্বারাই পরিচালিত এবং রোগীরা তাদের নিজেদের মধ্যে, এখানে সদস্য প্রায় 3,000-এর মতন আছেন, তারা নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা গড়ে তুলেছেন সুন্দরভাবে। কারো অসহায়ত্ব, কারো বিপদে পড়লে অন্যান্য রোগীরা তাদের জন্য ঝাঁপিয়ে পড়ছে নানানভাবে, মানে কায়িক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, এইসব কিছু করছেন। অনেক তারা রোগীদের কর্মসংস্থানেও বেশ কিছু সুযোগ সুবিধা করে দিচ্ছেন, চেষ্টা করছেন সাধ্যমতো। যদিও তহবিল সংকট আছে, তারা চেষ্টা করছেন এবং এইভাবে অনেক লুপাসের রোগী, বিশেষ করে যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার, তারা নিজেদের উপার্জনের মাধ্যমে নিজেদের চিকিৎসা, লুপাসটা কিছুটা ব্যয়বহুল একটা রোগ, তাদের নিজেদের চিকিৎসার ব্যয়টা তারা নিজেরাই উপার্জন করতে পারছেন এবং সামগ্রিকভাবে তারা পরস্পরের মধ্যে সাক্ষাৎ, গল্প করা, এইসবের মাধ্যমে রোগের যেই চাপটা, মানসিক চাপটা, সেটাও তারা অনেক লাঘব করে ফেলেছেন। এটার নাম হচ্ছে বাংলাদেশ লুপাস ফাউন্ডেশন। ধন্যবাদ স্যার। তাহলে আসলে এটা অত্যন্ত আশার কথা যে তাদের নিজেদের ভিতরে যে শেয়ারিংটা, কেউ কষ্টে থাকলে হয়তো ভয় পেয়ে গেলে যে উনি আরেকজন কিভাবে সেটাকে ওভারকাম করছেন সেই বিষয়গুলো শেয়ারিং হওয়া, আর্থিক কিছু সুবিধার জায়গাগুলো আছে, সেলফ এমপ্লয়মেন্টের জায়গা। সুতরাং আমরা মনে করি যে এটা বাংলাদেশের লোপাস রোগীদের জন্য একটা ব্লেসিং। এবং স্যার, আমি জানি যে আপনিও স্যার এই ধরনের রোগীদের বিভিন্ন ধরনের তাদের সমস্যাগুলো জানা এবং কিভাবে তারা কোপ আপ করবে, এই ধরনের বিভিন্ন নলেজ শেয়ারিং এবং মোটিভেশনের কাজগুলো স্যার আপনি সহ আরো অনেক রিউমাটোলজিস্ট করতেছেন স্যার। তুমিও করছো। আসলে এটা আমরা কখনো কখনো বলি রোগীর ক্ষমতায়ন, যেটা রোগীর চিকিৎসায়, বিশেষ করে ক্রনিক রোগীদের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এই যে তুমি আমাকে প্রথম দিকে একটা প্রশ্ন করলে যে রোগীরা যদি নিজের থেকে ওষুধ বন্ধ করে দেয়, এখন রোগীর ক্ষমতায়নের একটা মানে হচ্ছে নিজের চিকিৎসার সিদ্ধান্ত নিজেই নেওয়া, সঠিকভাবে বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত। এটা কিন্তু লুপাস ফাউন্ডেশনের সদস্য যে রোগীরা, তারাও নিচ্ছেন। আর এটাও ঠিক যে আমি জানি, আমি তো লুপাস ফাউন্ডেশনের সাথে জড়িত আছি, আমার রোগীদের তুমি পছন্দের তালিকার শীর্ষে একজন আর কি, এটা আমি জানি আর কি। স্যার, আপনার ডেফিনেটলি আমি আমি শুধু আপনাকে এতটুকু বলবো যে আপনি একজন, বাংলাদেশের যে সমস্যাটা থাকে যে অনেক সময় আমাদের বলা হয় যে রোগীদের কথা ঠিকভাবে না শোনা, তাদের এমপ্যাথি নিয়ে তাদেরকে দেখা, তাদের কষ্টগুলো লাঘবের চেষ্টা করা, শুধু মেডিসিনের মাধ্যমে না, তাদের কথাগুলো শোনা, বোঝানোর মাধ্যমে। স্যার, আপনার কাছ থেকে বলা যায় আমরা এই মোটিভেশনগুলো পেয়েছি এবং আমরাও আপনার মতো করে কিছুটা করার চেষ্টা করি, যদিও আপনার পর্যায়ে যাওয়ার এখনো সম্ভব হয় নাই। তো স্যার, আসলে আমরা অনেকক্ষণ কথা বললাম এবং আমি মনে করি যে আপনি অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে পুরা আমি এসিডির বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং আমাদের বাংলাদেশের রুগীরা খুব বিশেষ করে বাংলাদেশি শুধু না, বাংলা ভাষী যারা আছেন সবাই কিন্তু এটার মাধ্যমে ভালো উপকৃত হবেন এবং তাদের চিকিৎসাটা ভালোভাবে নিতে পারবেন। আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, আমি বলি, নাহিদ আপনার কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া আমার, সবসময় কঠিন না না, স্যার। আমার প্রশ্ন তোমার জন্য কঠিন হবে না। আমার প্রথম কথা হচ্ছে যে, মানে নাহিদ কিন্তু আমার একজন প্রিয় ছাত্র। আমি যতদিন তার কাছে মানে শিক্ষক হিসেবে ছিলাম, আমি নাহিদের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। শুধু নাহিদ না, আমার অনেক ছাত্রছাত্রীদের কাছে আমি অনেক কিছু শিখেছি, নিজের নলেজকে আমি আপডেট করেছি। এটা তো আপনারা সবাই জানেন যে আমি একটু বয়োবৃদ্ধ আর কি, কাজেই আমি আধুনিক যে তথ্য উপাত্ত সেগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা প্রবণতা আমার মধ্যে আছে। আমার যতদিন আমার পাশে আমার ছাত্ররা ছিল, ততদিন তারা আমাকে বুস্ট আপ করতো, আমার নলেজকে বুস্ট আপ করতো। তাদের মধ্যে নাহিদও ছিল অন্যতম একজন। আমি তোমাকে প্রথমত অনুরোধ করব, তোমার জন্য আমার তিনটা অনুরোধ। একটা হচ্ছে, আমি যে তথ্য উপাত্তগুলো এখানে পরিবেশন করলাম, তার কোনো কিছু যদি একটু পরিমার্জন করা বা আরেক ডেভেলপ করার যদি প্রয়োজন থাকে, সেটা করবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে,
মানে লুপাসের রোগীদের জন্য আরও আশা, ভবিষ্যৎ আমাদের অদূর ভবিষ্যতে আরও আশাপ্রদ কিছু আসছে কিনা, এটা একটু আমি তোমার কাছ থেকে শিখতে চাই। তো আসলে লুপাস রোগীদের নিয়ে শুধু লুপাস না, মেডিকেল সায়েন্স খুব দ্রুত এগিয়ে যাচ্ছেন এবং প্রচুর রিসার্চ এখানে হচ্ছে, নতুন নতুন ওষুধ আসতেছে। এবং সবচেয়ে আশার কথা হচ্ছে যে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশে যে ওষুধগুলো, বায়োলজিক্স থেকে শুরু করে যে ওষুধগুলো আছে এবং যে গাইডলাইনগুলো আছে, সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু বাংলাদেশে আমরা সবাই চিকিৎসা করি। তার মানে একজন রোগী যদি ইউরোপের থেকে যে চিকিৎসাগুলো পান, বাংলাদেশে কিন্তু ওই রোগীগুলো ঠিক কাছাকাছি চিকিৎসাগুলো পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এবং এখন কিন্তু স্যার যেটি বললেন যে রোগীর আমরা কিওর নিয়ে চিন্তা করতেছি, একটা যেহেতু কন্ট্রোলেবল একটা রোগী। এখন কিন্তু আমাদের বিভিন্ন, আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে যে বিভিন্ন সেমিনারে যাই, বিভিন্ন জায়গায় যাই, সেক্ষেত্রে এখন একটা হোপের বড় জায়গা যে এখন কথা শুরু হয়েছে যে লুপাস কিওর করা সম্ভব কিনা, বা এমন কিছু ওষুধ আসছে আমাদের দেশে, বিশেষ করে লুপাস নেফ্রাইটিস নিয়ে স্যার যেটি বললেন, লেটেস্ট যে গাইডলাইনগুলো আসছে, সেক্ষেত্রে কিডনি জটিলতা হওয়া, কিডনি ফেলিওর হওয়া, দীর্ঘমাত্রায় সাফারিংসগুলো কিন্তু খুব দ্রুত কমে এসে খুব তাড়াতাড়ি সেটাকে একটা ভালো পর্যায়ে নেওয়ার জন্য যে বায়োলজিক্যাল ড্রাগগুলো, এর পাশাপাশি বিভিন্ন ওষুধগুলো বাংলাদেশে আসছেন। এবং ভবিষ্যতে স্যার এটা আশা করা যায় যে এই রোগটা চিকিৎসাটা আরও সহজ হয়ে যাবে এবং রোগীদের যে মাত্রায় কষ্ট এখন পাচ্ছেন, সেই কষ্টগুলো অতি দ্রুত আরও লাঘব হয়ে যাবে। সেই ধরনের রিসার্চ ওয়ার্ক চলছে এবং সেই ওষুধগুলো আসছে। তো স্যার, আর আমরা আর এটা নিয়ে অনেক কথা বললাম স্যার। অনেক 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 ধন্যবাদ। অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার।